করতে পারবো। একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। মানে আপনি কি বললাম, এটা একটা আমরা এক্সাম্পল দেখলাম যে এই লাইনটাকে যদি আমরা হাইড করতে চাই এখানে দুইটা স্ল্যাশ পাশাপাশি ইউজ করলেই লাইনটা হাইড হয়ে যাবে, কিন্তু এর পরের লাইনের লেখাগুলো কিন্তু বা এই লাইনটা ছাড়া বাকি সব লাইনগুলো কিন্তু সে রিড করতে পারবে। এখন লেটস সে আপনি একটা উইন্ডোতে দুইটা বা তার বেশি প্রোগ্রাম লিখেছেন বা লিখতে চাচ্ছেন, কিন্তু সবগুলো প্রোগ্রাম তো এট আ টাইম রান করবে না, রাইট? আপনি একটা সময় একটা প্রোগ্রামই রান করবে। তো লেটস সে একটা প্যারা আপনি হাইড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মাল্টিপল লাইন কমেন্টটা ইউজ করতে পারেন। তার মানে ধরেন এখানে মাল্টিপল লাইনটা বোঝাচ্ছি। লেটস সে এখানে অনেকগুলো লাইন লেখা আছে, হ্যাঁ? এখন আপনি চাচ্ছেন যে পুরো প্রোগ্রামটাই আপনি হাইড করতে চান, ঠিক আছে? কথা যে আপনি পুরো প্রোগ্রামটাই হাইড করে এখানে নতুন করে একই উইন্ডোতে আরেকটা প্রোগ্রাম লিখতে চাচ্ছেন, ওকে? বা এই প্রোগ্রামের কোনো একটা সেকশন 3-4টা লাইন একসাথে হাইড করতে চাচ্ছেন, কথা, হ্যাঁ? তাহলে কি করব? তাহলে আপনি চাইলে এটাও করতে পারেন, প্রত্যেকটা লাইনে কি করতে হবে, এভাবে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। সো এটা তো দরকার নাই, যেহেতু আমার আরেকটা অপশন আছে। আরেকটা অপশন কি, জাস্ট আপনি কি করবেন, যেই লাইন থেকে হাইড করতে চাচ্ছেন সেই লাইনের ঠিক আগে একটা স্ল্যাশ তারপরে স্টার ইউজ করবেন, আর সবার লাস্টে এসে যেখানে শেষ করতে চাচ্ছেন সেখানে এসে আবার একটা স্টার স্ল্যাশ দিয়ে দিলেই হয়ে যাবে, ওকে? ঠিক আছে? তাহলে আপনার পুরো প্রোগ্রামটা বা পুরো প্যারাটা যতটুকু আপনি হাইড করতে চাচ্ছেন পুরোটাই হাইড হয়ে যাবে, মানে পুরো অংশটা আর কম্পাইলার রিড করতে পারবে না। আপনি দেখতে পারবেন ঠিকই, কিন্তু কম্পাইলার দেখতে পারবে না, ওকে? বুঝতে পারছেন মাল্টিপল লাইনটা? সিঙ্গেল লাইন হচ্ছে একটা লাইনের জন্য ডাবল স্ল্যাশ ইউজ করলে হবে, আর মাল্টিপল হচ্ছে অনেকগুলো লাইন একসাথে হাইড হয়ে যাবে, মানে একটা প্যারা হাইড করতে পারবে। জাস্ট স্ল্যাশ হ্যাশ স্টার দিয়ে শুরু করব এবং লাস্টে স্টার স্ল্যাশ দিয়ে শেষ করব, শেষ, ওকে? এই গেল হচ্ছে আপনার কমেন্ট, মানে আপনি কোনো প্রয়োজনীয় লাইন নোট রাখতে চাচ্ছেন কিন্তু আপনি চাচ্ছেন না যে এটা রান হোক, তাহলে আমরা কমেন্ট ইউজ করব, ওকে? আচ্ছা, এখন আসেন খুবই ইম্পর্টেন্ট পার্ট প্রোগ্রামিং এর, টোকেনস। That is meaningful to the compiler. তার মানে টোকেন হচ্ছে যত মানে ছোট ছোট ওয়ার্ড বা লেটার আমরা সি প্রোগ্রামিং এ ব্যবহার করে থাকি, যেটা কিনা কম্পাইলারের জন্য মিনিংফুল, সেই সব কিছুকেই আমরা টোকেনের আন্ডারে ফেলতে পারি। লেটস সে ভ্যারিয়েবল, আপনি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছেন এই ভ্যারিয়েবল ডিক্লারেশনটা হচ্ছে একটা টোকেন হিসেবে ইউজ হবে। টোকেন, এটাকে আপনি টোকেন বলতে পারবেন। লেটস সে ইন্টিজার, এটা একটা টোকেন। লেটস সে এ, এটা একটা টোকেন। এটা কি একটা ভ্যারিয়েবল না? সো এটা একটা টোকেন, এটা একটা টোকেন। স্মলেস্ট ইন্ডিভিজুয়াল দ্যাট আর মিনিংফুল টু দ্য কম্পাইলার ক্যান বি কল্ড অ্যাজ টোকেন। তার মানে আমরা যা কিছু ব্যবহার করব সি প্রোগ্রামিং এ সবকিছুকেই আমরা টোকেন বলতে পারছি, ওকে? আচ্ছা, এখন টোকেনের মধ্যে কি কি পড়ছে? টোকেনস ইন সি, টোকেনের মধ্যে আমার পড়ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কোনগুলো? যেগুলো রিজার্ভ ওয়ার্ড, কালকে আমরা যেগুলো দেখলাম যে যেই ওয়ার্ডগুলো অলরেডি কি আপনার প্রিডিফাইন্ড করা আছে কম্পাইলারে, যেটা আপনি কল করে করে ব্যবহার করবেন, সেগুলোকে বলা হচ্ছে কি কিওয়ার্ড। বা এটাকে আপনি আরেকটা নাম মনে রাখার জন্য বলতে পারেন যে রিজার্ভ ওয়ার্ড।
রিজার্ভ ওয়ার্ড মানে কি, এগুলো সংরক্ষিত শব্দ যেগুলো আপনি অলরেডি কম্পাইলারকে বোঝানো আছে যে এই শব্দগুলো কি কাজে লাগবে, আপনি শুধু এগুলোর নাম ধরে ধরে কল করবেন আর ব্যবহার করবেন, ঠিক আছে? সেটাকে বলছি কিওয়ার্ড। অপারেটর, অপারেটর কোনগুলো? অপারেটর হচ্ছে কিছু সাংকেতিক চিহ্ন যেগুলো দিয়ে আপনি অ্যারিথমেটিক অপারেশনস, কম্প্যারিজন এগুলো করেন। মানে এই যে যোগফল করার জন্য প্লাস সাইন, মাইনাস সাইন, তারপরে হচ্ছে আপনার গুণ চিহ্ন, সমান চিহ্ন, এগুলো সবগুলোই আসলে অপারেটরের মধ্যে পড়ছে। অপারেটর নিয়ে আমরা ডিফারেন্ট একটা চ্যাপ্টারই পাবো, ঠিক আছে? এগুলো সব নিয়েই বেসিক্যালি আমরা ডিফারেন্ট চ্যাপ্টার পাবো এবং এগুলো সব আমরা ডিটেইলসে পড়ব। কনস্ট্যান্টস, স্ট্রিংস, স্পেশাল সিম্বল, স্পেশাল সিম্বলের মধ্যে আপনার ব্র্যাকেটস গুলো পড়ছে, ঠিক আছে? তারপরে আন্ডারস্কোর, এগুলো কি স্পেশাল সিম্বল, এগুলোও দেখবো আমরা। আইডেন্টিফায়ারও দেখবো, আইডেন্টিফায়ার কি। তো এগুলো সব মিলেই হচ্ছে আপনার কি টোকেন। টোকেন মানে তাহলে বোঝা গেল যে কম্পাইলারের জন্য যা মিনিংফুল শব্দ আছে ছোট ছোট সবগুলোকেই আমরা টোকেনের আন্ডারে ফেলতে পারি। সি প্রোগ্রামিং এ আমরা যা কিছু ব্যবহার করব, রাইট? আচ্ছা, এখন দেখেন সর্বপ্রথম আমরা আসি কিওয়ার্ড, যেটা বললাম কি রিজার্ভ ওয়ার্ড। সি প্রোগ্রামিং এ এই 32টা রিজার্ভ ওয়ার্ড আছে, মানে এই 32টা ওয়ার্ড হচ্ছে আমার প্রিডিফাইন করা আছে। এগুলো আমি আমার ব্যবহারের জন্য যেটা যখন প্রয়োজন সেটা তখন নিয়ে জাস্ট ইউজ করব। নতুন কিছু ইউজ করার ক্ষেত্রে আপনার ডিফাইন করে দিতে হবে, তখন আপনি সেই কিওয়ার্ড আর থাকলো না, সেটা তখন কি হয়ে গেল, আপনি ক্রিয়েট করলেন একটা ওয়ার্ড, হ্যাঁ? সেটা আপনার কম্পাইলারকে বলে দিতে হবে যে এটা আপনি কেন ব্যবহার করছেন। যেমন আপনি কি ভ্যারিয়েবল তো আপনি ডিক্লেয়ার করেন, তাই না? ভ্যারিয়েবল কিন্তু হচ্ছে আপনার প্রিডিফাইন্ড থাকে না। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনার এখান থেকে একটা ওয়ার্ড পিক করে ভ্যারিয়েবলটা নিতে হবে যে আপনি এই টাইপের একটা ভ্যারিয়েবল নিচ্ছেন। সামনে আমরা দেখব ভ্যারিয়েবল ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন তো আমরা এখনো জানি না, আমরা যখন যাব তখন দেখব। তাহলে এই ওয়ার্ডগুলো হচ্ছে বর্ণনা করা আছে আগে থেকে। আচ্ছা, আপনারা যখন চলে আসবেন তখন চলে আসবেন, হ্যাঁ? মানে আমার পারমিশন নিতে হবে না, বা যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় ক্লাসে ইন বিটুইন তাহলেও চলে যাবেন, আস্তে করে বের হয়ে যাবেন, আমার পারমিশনের দরকার নেই। আমরা যখন ইনপুট অপশনে প্রিন্ট টাইপ করি সেটা তো কিওয়ার্ড হলো, আমরা ইনপুট দেওয়ার সময় প্রিন্টে দিই, ইনপুট দেওয়ার সময় স্ক্যানে দিই, বাট হ্যাঁ সেটা আপনার কিওয়ার্ড না, সেটা একটা ফাংশন। সেটা টোকেন, সেটাও একটা টোকেন, কিন্তু সেটা একটা প্রিডিফাইন্ড ফাংশন, এটা কিওয়ার্ড না। আচ্ছা, সো এখানে যা যা আছে, এখানে 32টা কিওয়ার্ড দেয়া আছে, ঠিক আছে? সো সবগুলো আপনাদের মুখস্থ করতে হবে না, এখান থেকে আমরা কিছু কিছু কিওয়ার্ড দেখবেন বারবার ইউজ হচ্ছে, সেগুলো অলরেডি মাথায় দেখবেন সেট হয়ে গেছে। এগুলো সব মুখস্থ করার দরকার নেই, এগুলো সবসময়ই আপনারা অনলাইনে পাবেন, ঠিক আছে? যখন যেটা দরকার হবে আপনারা জাস্ট পিক করে ইউজ করবেন, কিন্তু কোনটা কেন ব্যবহার করা হচ্ছে সেটা আপনাদের জানতে হবে। ম্যাম কোনটা কোথায় ইউজ করবে এটা কিভাবে বুঝবো? এটা আপনারা যখন কোড করবেন তখন বুঝবেন। যেমন আমি এখান থেকে কয়েকটা এখনই আপনাদেরকে দেখাবো, যেমন হচ্ছে এই যে ডাবল, ইন্টিজার, এরপরে ফ্লট, ক্যারেক্টার, হ্যাঁ? এগুলো হচ্ছে ডেটার টাইপ, ডাটার ধরন, কি ধরনের ডাটা ব্যবহার করছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এখান থেকে ওয়ার্ড পিক করবেন। তারপরে লেটস সে আপনি লুপ ব্যবহার করছেন, হ্যাঁ? লুপ মানে আচ্ছা, লুপে আমরা পরে আসব, হ্যাঁ? তো সেক্ষেত্রে এই যে এটা একটা লুপ, হ্যাঁ? ফর, হোয়াইল, এগুলো লুপ। সো কখন কোন লুপটা ব্যবহার করতে হচ্ছে ওই অনুযায়ী আপনার এখান থেকে ওয়ার্ড পিক করবেন। লেটস সে আপনি হচ্ছেন এই ব্রেক চান, কোথাও একটা ব্রেক দিতে চাচ্ছেন, আপনার প্রোগ্রামের ইউজেসের উপর ডিপেন্ড করে এখান থেকে ওয়ার্ড পিকিং হবে। আমরা আস্তে আস্তে দেখব যে কখন কোন ওয়ার্ডগুলো আমাদের লাগছে। আপাতত আমরা এটা জানি যে আমাদের সি প্রোগ্রামিং এ 32টা কিওয়ার্ড আছে, 32টা রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো প্রিডিফাইন্ড, মানে আগে থেকে বর্ণনা করে দেয়া আছে, এবং যেগুলো ফাংশন ওগুলো হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ? ফাংশনগুলো এখানে উল্লেখ নেই। আচ্ছা,
কিওয়ার্ড কি বুঝতে পারছেন? কিওয়ার্ড 32টার ইউজেস কখন কোনটা লাগবে সেটা আমাদের ব্যবহারের উপর ডিপেন্ড করছে। সেটা আমরা এখনই বুঝবো না, যখন কোড করব তখন আমরা বুঝতে পারবো যে কখন কোন ওয়ার্ডটা পিক করতে হচ্ছে। আচ্ছা, এখন আসেন আমাদের টোকেন গেল, কিওয়ার্ড গেল, এখন আসেন আইডেন্টিফায়ার্স। আইডেন্টিফায়ার্স, হ্যাঁ, আইডেন্টিফায়ার্স এর মধ্যে দেখেন কি কি পড়ছে। আইডেন্টিফায়ার্স আর ইউজড অ্যাজ দ্য জেনারেল টার্মিনোলজি ফর দ্য নেমিং অফ ভ্যারিয়েবলস, ফাংশনস এন্ড অ্যারেস। তার মানে আপনার আইডেন্টিফায়ার কাদেরকে বলা হবে? আইডেন্টিফায়ার বলা হবে শুধুমাত্র ভ্যারিয়েবল, ফাংশন এবং অ্যারের নামগুলোকে বলা হবে আইডেন্টিফায়ার। বুঝছেন? আচ্ছা, ভ্যারিয়েবল কি আপনি ডিফাইন করছেন, বুঝেন? সো ভ্যারিয়েবল কি করতে পারবো আমরা? আমাদের ইচ্ছা মতো নাম লিখে একটা ভ্যারিয়েবল সাজাতে পারবো, রাইট? সো এটাকে বলা হচ্ছে আইডেন্টিফায়ার ভ্যারিয়েবল গুলোকে। কিন্তু এই ভ্যারিয়েবল যে আপনি নামকরণ করবেন এটার কিছু নিয়ম আছে, সেগুলো আমার জানতে হবে। এখন আমি ভ্যারিয়েবল যখন লিখবো বা ফাংশনও ইউজার ডিফাইন আছে, কিছু ফাংশন তো প্রি ডিফাইন্ড আছেই, কিছু ফাংশন কিন্তু আপনি চাইলে আপনার মতো করে ক্রিয়েট করতে পারেন। এখন ফাংশন যে ক্রিয়েট করব, কিভাবে ক্রিয়েট করব, এটা কিছু নিয়ম কানুন আছে। তো অ্যারেও আপনি আপনার মতো সাজাতে পারবেন, ঠিক আছে? অ্যারে আমরা ইনশাআল্লাহ ফাইনাল টার্মে করব, মিড টার্মের টপিক না অ্যারে। সো এগুলো হচ্ছে ইউজার ডিফাইন হতে পারে, বাট এই তিনটা জিনিস আমার আইডেন্টিফায়ারের মধ্যে পড়ছে। যেহেতু এই তিনটার নামকরণ আপনি আপনার মতো করতে পারেন, ঠিক আছে? সো এগুলোকে বলা হচ্ছে কি আইডেন্টিফায়ার। ওকে, আচ্ছা, these are user defined names consisting of an arbitrary long sequence of letters and digits with either a letter or the underscore as a first character. তার মানে এখানে বলা হচ্ছে কি আপনার এই যে অ্যারে, ভ্যারিয়েবল এন্ড ফাংশন গুলো, এগুলো কি? এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড মানে জিনিসপত্র, হ্যাঁ, যেটা কিনা প্রোগ্রামার ডিফাইন করবে। হ্যাঁ, প্রোগ্রামার ডিফাইন করবে এই ধরনের নাম, যেগুলোতে আপনি কি ব্যবহার করতে পারবেন? লেটার ব্যবহার করতে পারবেন, ডিজিট ব্যবহার করতে পারবেন, এবং প্রত্যেকটা নামকরণের সময় অবশ্যই ফার্স্ট লেটারটা মানে প্রথমে শুরু করতে হবে হয় একটা লেটার দিয়ে অথবা আন্ডারস্কোর দিয়ে। তার মানে এখানে কি ব্যবহার, কি বুঝলাম? কোনো ডিজিট প্রথমে ব্যবহার করা যাবে না, বুঝতে পারছি? ঠিক আছে, অবশ্যই আন্ডারস্কোর অথবা লেটার প্রথমে থাকতে হবে। আচ্ছা, এখন কোয়েশ্চেন আসতে পারে কেন থাকতে হবে? কারণ এইভাবেই ডিজাইন করা হয়েছে, যখন এটা ডেভেলপ করা হয়েছে তখন এভাবেই নামকরণের ডিজাইনটা করা হয়েছে, তাই এভাবেই করতে হবে। ওকে, আচ্ছা, সো আচ্ছা, ইউ ক্যান নট ইউজ কিওয়ার্ডস অ্যাজ আইডেন্টিফায়ার্স। কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না। মানে যে 32টা কিওয়ার্ড আমরা দেখলাম, ওগুলো দিয়ে আমি ভ্যারিয়েবল, ফাংশন বা অ্যারের নামকরণ করতে পারবো না, বুঝতে পারছি? কারণ ওগুলোর ডিফারেন্ট মিনিং আছে, সো ওগুলো আমি এখানে আনতে পারবো না। তবে কিওয়ার্ডের সাথে লেটস সে ইন্ট, এই ইন্টের এখানে যদি আপনি আইটা বড় হাতের দিয়ে দেন তাহলে কিন্তু এই ইন্টটা ইন্টিজার থাকলো না, এইটা আপনি আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এরপরে আসেন রুলস। আচ্ছা, সো ফার কি আপনাদের মাথায় কিছু ঢুকছে? হালকা পাতলা কিছু ঢুকছে? আজকে যারা নতুন আসছেন তারা মনে হয় একটু কনফিউজিং লাগছে, তাই না? যে কি করছি, কোন ক্লাসে চলে আসলাম। আচ্ছা, আপনাদের এটা হচ্ছে একটা নন ডিপার্টমেন্টাল কোর্স বলতে পারেন, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা আপনাদের জন্য ম্যান্ডেটরি। সো এখানে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, সি প্রোগ্রামিংটা আমরা শিখছি, ঠিক আছে? সো
আপনাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গিয়েছে, একটা ল্যাব হয়ে গিয়েছে এবং গতকালকে একটা থিওরি ক্লাস হয়েছে। হ্যাঁ, তো ল্যাবে আমরা তেমন বেশি কিছু শিখিনি, জাস্ট প্রোগ্রাম কিভাবে রান করতে হয়, প্রোগ্রাম কিভাবে লিখতে হয় এইটুকু দেখেছি। আর থিওরি ক্লাসে আমরা থিওরিগুলো শিখছি যে প্রোগ্রামে যে জিনিসগুলো আমরা ব্যবহার করব সেগুলো কেন ব্যবহার করব বা এগুলোর ইউজেসগুলো অ্যাকচুয়ালি কোথায় কোথায়। ঠিক আছে, এগুলো আমরা থিওরিতে শিখব এন্ড ইমপ্লিমেন্টেশনগুলো আমরা ল্যাবে দেখব। ঠিক আছে, সো আপনাদের যেটা করতে হবে ক্লাসগুলো একটু রেগুলার করতে হবে, কারণ প্রথম দিকের ক্লাসগুলোই আসলে এই কোর্সটার জন্য বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন মিড টার্মের পরে গিয়ে আপনার জন্য সবকিছু খুবই মিনিংফুল হয়ে যাবে, মানে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। তখন কিন্তু নতুন কিছু শেখার সেরকম থাকবে না, শুধু কাজে লাগাবেন, কারণ আপনার বেসিক তখন অলরেডি মোটামুটি স্ট্যাবলিশ হয়ে যাবে। সো মিড টার্মের আগের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে আর ক্লাসগুলো মিস দিয়ে না প্লিজ। ওকে, আর যদি বাই এনি চান্স মিস হয়ে যায় তাহলে একটু চেষ্টা করব যে যে লেকচার ভিডিওটা আপলোড হচ্ছে সেটা একটু দেখে কভার আপ করে নেওয়ার। ওকে, যদিও দেখা যায় যে লেকচার ভিডিও ক্লাস না করে ভিডিও দেখাটা অ্যাকচুয়ালি খুব বেশি ফ্রুটফুল হয় না, বাট তারপরেও একটু কভার আপ করে ফেলতে হবে। ওকে, এইভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা দেখলাম যে আইডেন্টিফায়ার কি। আইডেন্টিফায়ার হচ্ছে আবার নামকরণ করা কার কার, ভ্যারিয়েবল, functions and arrays, right? আচ্ছা, সো এই তিনটা জিনিসের নামকরণ করা বা এদের নামগুলোকেই বলা হচ্ছে কি আইডেন্টিফায়ার। হ্যাঁ, এখন এই আইডেন্টিফায়ার গুলো যখন আমরা লিখবো বা নামকরণ করব সেগুলোর কিছু আমাদের নিয়ম মেনে চলতে হবে। আমরা আমাদের ইচ্ছা মতোই করতে পারবো, কিন্তু তারপরেও কিছু লিমিটেশনস আছে যেগুলো আমাদের মানতে হবে। আচ্ছা, সেগুলো কি রকম? এই যে যেটা আমরা একটু আগেই দেখে আসলাম, they must begin with a letter or underscore, মানে প্রথমে অবশ্যই একটা লেটার বা আন্ডারস্কোর থাকবে। এখন আপনি যদি একটা ভ্যারিয়েবলের নামকরণ করেন তাহলে ভ্যারিয়েবলটা এরকম হতে পারে, লেটস সে আমার নামই যদি লিখি, এটা একটা ভ্যারিয়েবল হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা কোনো ভ্যারিয়েবল হতে পারে না। আবার এটাও ভ্যারিয়েবল হতে পারবে, এটা ভ্যারিয়েবল হতে পারবে। হ্যাঁ, আপনি এটাও ভ্যারিয়েবল হতে পারবে। তার মানে শুরুটা অবশ্যই আন্ডারস্কোর অথবা একটা লেটার হতে হবে, অন্য কোনো কিছু শুরু দিয়ে আমরা লিখতে পারবো না। এরপরে আপনারা চাইলে নাম্বার আনতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা, they must consist of only letters, digits or underscore, no other special character is allowed. আচ্ছা, special character are allowed না। let's say আপনি একটা ভ্যারিয়েবল নিলেন রোল নাম্বার। হ্যাঁ, এটা একটা ভ্যারিয়েবল হতে পারে, আপনি মাঝে স্পেস দিতে চাচ্ছেন, কিন্তু স্পেস ইউজ করা যাবে না। স্পেস যদি বোঝাতে চান তাহলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার মানে কোনো ধরনের ডলার সাইন, তারপরে আপনার হ্যাশ, @ ব্র্যাকেটস, এগুলো ইউজ করা যাবে না। শুধুমাত্র কি কি থাকতে পারবে? লেটার, ডিজিট অর আন্ডারস্কোর। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে একটাই ক্যারেক্টার থাকতে পারে, আন্ডারস্কোর। আন্ডারস্কোরটা বেসিক্যালি দেয়াই হয়েছে এই স্পেসের জন্য, যে আপনি যদি কোনো স্পেস বোঝাতে চান। অবশ্যই আমরা ভ্যারিয়েবল ইউজ করি বা ফাংশন ইউজ করি বা অ্যারে ইউজ করি, আমরা কি দেখেছি প্রথম ক্লাস থেকে একটা জিনিস বলছি যে সবকিছুর একটা মিনিং থাকতে হবে। সো আপনারা যেই ভ্যারিয়েবল নিচ্ছেন ভ্যারিয়েবলের নামকরণটা এমন ভাবে করবেন যে এই ভ্যারিয়েবলটা কেন নেওয়া হয়েছে সেটা যেন নামটা দেখলেই আমরা বুঝতে পারি। ঠিক আছে, আচ্ছা, সো হ্যাশট্যাগ এগুলো কি সামনে ব্যবহার করা যাবে না, কোথাওই ব্যবহার করা যাবে না। এই স্পেশাল ক্যারেক্টার অ্যালাউই না, মানে পুরো
ভ্যারিয়েবলের নামের মধ্যে কোথাওই আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। লেটস সে আপনি এখানে ইউজ করলেন, এভাবে লিখে না অনেকে, এটা লিখতে পারবেন না, এটা কোনো ভ্যারিয়েবল হতে পারবে না। মানে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে শুধু আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছি না? সো ইট শুড নট বি আ কিওয়ার্ড, অবশ্যই কি হবে না, কিওয়ার্ড হওয়া যাবে না, কারণ কিওয়ার্ডের একটা ডিফারেন্ট মিনিং আছে। আচ্ছা, মাস্ট নট কন্টেইন হোয়াইট স্পেস, মানে স্পেস থাকা যাবে না ইন বিটুইন। স্পেস হয়ে গেলে ওটা সেপারেটেড হয়ে যাবে, দুইটা ডিফারেন্ট ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে? আচ্ছা, ইট শুড বি আপ টু 31 ক্যারেক্টার, মানে সর্বোচ্চ 31টা ক্যারেক্টার নিতে পারবো। ক্যারেক্টার মানে তো বুঝতেছেন, এই এক একটাকে আপনার ক্যারেক্টার হিসেবে কাউন্ট করতেছেন, এটাও একটা ক্যারেক্টার, রাইট? সো আপনি এরকম কয়টা ক্যারেক্টার পর্যন্ত নিতে পারবেন? 31টা ক্যারেক্টার, মানে একটা ভ্যারিয়েবলের নামকরণের জন্য সর্বোচ্চ 31টা ক্যারেক্টার জীবনও লাগে না। ঠিক আছে, আপনার সর্বোচ্চ হয়তো বা 8টা লাগবে, 8টার বেশি ক্যারেক্টার লাগে না ইউজুয়ালি, এত বড় নাম দিয়ে আপনি কি করবেন? সো তারপরেও তারা কয়টা দিয়েছে? সর্বোচ্চ 31টা। Only the first 31 characters are significant. আচ্ছা, সো এই গেল আপনার আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন নাই? আজকে কিন্তু ফার্স্ট ক্লাস, তারপরেও কিন্তু কি ঘুম আসছে? কালকে কি বলছিলেন? আজকে একদম ফুল এনার্জি থাকবে নাকি? হাই উঠে কেন? আচ্ছা, ও আচ্ছা, কালকে হচ্ছে ম্যাম ব্রেকের পরে, লাঞ্চের পরে, আর এখন ঘুম থেকে উঠে আসছি। এটাও কি ঘুম থেকে উঠে আসছি, ঘুমটা এখনো দেওয়া যায় না। সো আইডেন্টিফায়ার মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখেন কনস্ট্যান্স। কনস্ট্যান্স বলতে বোঝায় হচ্ছে আপনার, লেটস সে আপনি কোনো ভ্যারিয়েবল আছে, তার আগে আমাদের অ্যাকচুয়ালি একটু ভ্যারিয়েবল কি সেটা জানতে হবে। হ্যাঁ, কনস্ট্যান্টটা জানার আগে, কনস্ট্যান্টটা আমরা পরে পড়ব ইনশাআল্লাহ, কনস্ট্যান্টটা এখন আমরা ডিসক্রাইব না করি। এরপরে আসেন স্ট্রিং। স্ট্রিংটাও আমরা পরে পড়ব, স্ট্রিংটাও অ্যাকচুয়ালি নিজের পরের টপিক। সো স্ট্রিংটা এখন না বুঝলেও হবে, বাট এইটুকুন বুঝেন যে স্ট্রিংস হচ্ছে আপনার কয়েকটা লেটার সমন্বয়ে একটা অ্যারে বা হচ্ছে একটা আপনার কয়েকটা ক্যারেক্টার একসাথে হচ্ছে আপনার স্ট্রিং বোঝায়। ঠিক আছে, এইটুকুন জাস্ট মনে রাখবেন। নাল মানে হচ্ছে লাস্টের যে ক্যারেক্টারটা থাকে সেটা নাল রাখতে হয়, হ্যাঁ, আর নালটাকে এইভাবে ডিফাইন করতে হয়। ঠিক আছে, এটা আমরা যখন স্ট্রিং পড়বো তখন আমরা ভালোভাবে বুঝবো যে স্ট্রিংটা কিভাবে কি করবো। স্ট্রিংটা, স্ট্রিং এবং কনস্ট্যান্ট এই দুইটা আমরা ইনশাআল্লাহ পরে, এটা মিড টার্মের পরেও আমাদের খুব ভালোভাবে ক্লিয়ার হবে। এখন এটা নিয়ে খুব বেশি জানার দরকার নাই। এখন আসেন সি, এগুলো কিন্তু সবই টোকেনের আন্ডারে, তাই না? সবকিছু কিন্তু টোকেনের আন্ডারে। আচ্ছা, এখন আসেন স্পেশাল সিম্বলস। স্পেশাল সিম্বল বেসিক্যালি আপনার ব্র্যাকেটস, বিভিন্ন ধরনের ব্র্যাকেটস গুলোকে বোঝাচ্ছে, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার যেগুলো, এগুলোকে বোঝাচ্ছে। এখন প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম আছে। আপনি যখন প্রোগ্রামিং করবেন তখন প্রত্যেকটার ডিফারেন্ট ডিফারেন্ট নাম ইউজ করে হচ্ছে আপনি স্পেশাল সিম্বলগুলো ইউজ করবেন। দেখেন আপনার এই যে এটাকে আমরা এতদিন কি জানতাম? থার্ড ব্র্যাকেট না? এটাই একমাত্র ব্র্যাকেট, হ্যাঁ। আচ্ছা, যেটা কিনা কি করা হয়, যেটা অ্যাকচুয়ালি অ্যারের নামকরণের জন্য ইউজ করা হয়, অ্যারের সাইজ বোঝানোর জন্য বেসিক্যালি আপনার এই ব্র্যাকেটটা ইউজ করা হয়। এটা আমরা দেখব যখন পরবর্তীতে অ্যারেটা শিখব, তখন আমরা দেখব যে এই ব্র্যাকেটটা কিভাবে ইউজ করতেছি অ্যারের ক্ষেত্রে। আছে এই যে এটা মনে আছে, প্রিন্টএফ এর পরে ইউজ করা হয়, মেইন এর পরে ইউজ করা হয়, এটা হচ্ছে কি প্যারেনথেসিস। এটাকে বলা হচ্ছে প্যারেনথেসিস
যেটা কিনা ফাংশনের নামকরণের ক্ষেত্রে ইউজ করা হয়। These special symbols are used to indicate function calls and function parameters. হ্যাঁ, ফাংশন প্যারামিটার মানে কি? এই ফাংশনের ইন বিটুইন যদি আপনি কোনো ভ্যারিয়েবল ইউজ করতে চান, তাহলে সেটা ফাংশনের প্যারামিটার গুলো কোথায় থাকবে? এই ব্র্যাকেটের ভিতরে থাকবে। আমরা যখন ইউজার ডিফাইন ফাংশন, মনে রাখবেন ফাংশনের প্যারামিটার আমরা তখনই ইউজ করব যখন আমরা ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করব। ইনবিল্ট ফাংশনে প্যারামিটার থাকে না ইউজুয়ালি। হ্যাঁ, যখন আপনি ক্রিয়েট করবেন ফাংশন তখন আপনি প্যারামিটার ইউজ করতে পারেন, ইউজ করব আমরা ইনশাআল্লাহ। সো এই প্যারেনথেসিসটা ইউজ করতেছি কোথায়? ফাংশন নেমিং এর ক্ষেত্রে। মানে আপনাকে যেটা বললাম, কোন নামের পরে যদি প্যারেনথেসিস থাকে তাহলেই বুঝবো কি এটা একটা ফাংশন। ওকে, এরপর আসেন ব্রেসেস। হ্যাঁ, ব্রেসেস বা এটাকে কার্লি ব্রেসেসও বলে। এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না। হ্যাঁ, মানে প্রোগ্রামিং এর ভাষায় কিন্তু এটা কার্লি ব্রেসেস। হ্যাঁ, সো এই কার্লি ব্রেসেসটা কেন ইউজ করা হচ্ছে? দিস ওপেনিং এন্ড এন্ডিং কার্লি ব্রেসেস মার্ক the start and end of a block of code. মানে আপনারা এই যে মেইন ফাংশন যখন ইউজ করছেন তখন কি করছেন? এই কার্লি ব্রেসেস ইউজ করছেন না? তার মানে একটা ব্লক অফ কোডের, এখানে কি ভিতরে আপনি অনেক কোড লিখেন, তাই তো? অনেক কিছু লিখবেন। লেটস সে int a b sum is equal to a plus b। এরপরে লেটস সে হ্যাঁ, এটা সো এটা একটা ব্লক অফ কোড না, অনেকগুলো লাইন। সো এই ব্লক অফ কোডটার ওপেনিং এন্ড এন্ডিং বোঝানোর জন্য আমরা কি বুঝি? এটা কার্লি ব্রেসেস ইউজ করি। দ্যাট মিন্স এখানে হচ্ছে আমার কোডটা শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, রাইট? সো এরকম যখন আপনি কোনো ব্লক অফ কোড বোঝাতে চান কোনো কিছুর আন্ডারে, এটা কি মেইনের আন্ডারে আছে, রাইট? সো কোনো কিছুর আন্ডারে যখন ব্লক অফ স্টেটমেন্ট, ব্লক অফ কোড আপনি রান করতে চান তখন আপনি কার্লি ব্রেসেস ইউজ করবেন। ওকে, আচ্ছা, এরপর আসেন কমা। কমাটা কি? It is used to separate more than one statement, like for separating parameters in function calls or separating variables. Same data type এ ধরেন আমি এখানে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তাই না? তাহলে কি প্রত্যেকটা ভ্যারিয়েবল থেকে আমি কমা দিয়ে সেপারেট করেছি। এটা খুবই সিম্পল, মানে খুবই কমন সেন্স মেক করবে আর কি এই বিষয়গুলো। এরপরে কোলন। কোলনটা কখন ইউজ করতেছি? It is an operator that specially invokes something called an initialization list. আচ্ছা, এই কোলনটা বেসিক্যালি আমরা ইউজ করি অনেক সময় হচ্ছে ইনিশিয়ালাইজ করার জন্য কিছু, বা কিছু হচ্ছে আপনার এটা সচরাচর ইউজ করা হয় না, মাঝে মাঝে ইউজ করা হয়। এটা অপারেটর হিসেবে ইউজ হয়। হ্যাঁ, সো এই অপারেটর এটা একটা স্পেশাল অপারেটর, এটার ইউজেস আমরা দেখব। এটা অনেক সময় আপনার কন্ডিশনাল অপারেটরের ক্ষেত্রেও এই কোলনটা ইউজ করা হয়। এটা আমাদের এখন লাগবে না, ঠিক আছে? আচ্ছা, আর সেমিকোলনটা কেন ব্যবহার করা হচ্ছে? সেমিকোলনটা অ্যাকচুয়ালি আপনার ফুল স্টপের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে, মানে কোন একটা লাইন শেষ বোঝানোর জন্য আমরা সেমিকোলনটা ইউজ করছি। সেমিকোলন ইট ইজ নোন অ্যাজ দ্য স্টেটমেন্ট টার্মিনেটর, মানে স্টেটমেন্টটা শেষ হলো। লেটস সে এটা একটা স্টেটমেন্ট, এখানে এসে এই স্টেটমেন্টটার কাজ শেষ, এই স্টেটমেন্টটাকে আপনি টার্মিনেট করে দিলেন। সো স্টেটমেন্ট টার্মিনেটর হিসেবে আমার এই সেমিকোলনটা ইউজ করা হচ্ছে। ইট ইন্ডিকেটস দ্য এন্ড অফ ওয়ান লজিক্যাল এন্টিটি। একটা লজিক্যাল এন্টিটির এন্ড বোঝানোর জন্য আমরা সেমিকোলন ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই ইচ ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট মাস্ট বি এন্ডেড উইথ আ সেমিকোলন। যদি আপনি সেমিকোলন মিস করে যান কোনো লাইনে তাহলে কিন্তু আপনার কোডটা রান করবে না, আপনাকে ইরর শো করবে। ওকে, অ্যাস্টেরিস্ক। অ্যাস্টেরিস্কটা অ্যাকচুয়ালি আপনার মাল্টিপ্লিকেশনের জন্য ইউজ করা হয়। এটা কি স্টার, তাই না? এটাকে অ্যাকচুয়ালি অ্যাস্টেরিস্ক বলা হয়। হ্যাঁ, সো ইট ইজ ইউজড টু ক্রিয়েট আ পয়েন্টার ভ্যারিয়েবল and for the multiplication of a variable. পয়েন্টারও আমরা
টপিক। সো পয়েন্টার সম্পর্কেও আমরা জানবো। সো এটা হচ্ছে আপনার পয়েন্টার ইউজ করার জন্য ইউজ করা হয় এই অ্যাস্টেরিস্ক সাইনটা, এবং মাল্টিপ্লিকেশন বোঝানোর জন্য অ্যাস্টেরিস্কটা ইউজ করা হয়। এটা তো আমরা জানি, তাই না, মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা। এরপরে আসেন অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে কি সমান চিহ্ন। এই সমান চিহ্ন ইকুয়াল সাইনটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তার মানে আপনি কিছু একটা অ্যাসাইন করছেন, যখন আপনি কোনো ভ্যালু অ্যাসাইন করেন তখন আপনি এই সাইনটা ইউজ করেন সি প্রোগ্রামিং এ। লেটস সে এখানে আপনি বলে দিলেন যে a = 5, এটার মানে কি অ্যাকচুয়ালি বলেন তো? মেমরি লোকেশনে যে এটা আছে এর মধ্যে আপনি 5 কে অ্যাসাইন করে দিলেন। এই জন্য এই অপারেটরটার মাধ্যমে তো আপনি ভ্যালুটাকে অ্যাসাইন করছেন, তাই না, 5 কে এর মধ্যে। এই জন্যই এই অপারেটরটাকে বলা হচ্ছে বেসিক্যালি আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। ভুল লিখছি না? অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এরপর আসেন প্রি প্রসেসর। প্রি প্রসেসর অ্যাকচুয়ালি কি আপনার শুধুমাত্র ইনক্লুড সেকশনে ইউজ হয়, তাই তো? Preprocessor is a macroprocessor that is used automatically by the compiler to transform your program before actual compilation. Preprocessor মানে হচ্ছে এটা আপনার আগে থেকেই কম্পাইল করা আছে এরকম কোনো কিছু যখন আপনি ইনক্লুড করেন আপনার প্রোগ্রামে, তখন এই প্রিপ্রসেসরটা আপনি ইউজ করেন, হ্যাঁ, যেটা কিনা কম্পাইলার অটোমেটিক্যালি আপনার ইনভোক করে। ঠিক আছে? যেমন আপনি যখন হেডার ইউজ করেন, হেডারগুলোকে ইনক্লুড করার জন্য কিন্তু আপনি প্রি প্রসেসর ইউজ করেন, তাই না? প্রিডিফাইন কোনো কিছু ইউজ করার জন্য কিন্তু প্রি প্রসেসর ইউজ করেন কোনো একটা ফাইল ইনক্লুড করার জন্য। ঠিক আছে, এটাই বলেছে। আচ্ছা, আর এটা এখন ইউজ টু অ্যাক্সেস মেম্বারস অফ আ স্ট্রাকচার অর ইউনিয়ন। কোন একটা স্ট্রাকচার থেকে মেম্বার ইউজ করার জন্য আপনার এই পিরিয়ডটা ইউজ করা হয়। এটা এখন দরকার নেই, এটা পরে অনেক পরে লাগবে, হয়তো বা নাও লাগতে পারে। আচ্ছা, আর বিটওয়াইজ অপারেটর যেটা টিল্ট, এই টিলটা হচ্ছে বিটওয়াইজ ওয়ান্স কমপ্লিমেন্ট অপারেটর। যখন আপনারা বিটওয়াইজ কোনো ক্যালকুলেশন করতে যাবেন তখন, মানে বাইনারি কোনো ক্যালকুলেশন করতে যাবেন তখন এই অপারেটরটা লাগবে আপনাদের। ওকে, অনেক অনেক থিওরি। আচ্ছা, এরপরে আসেন অপারেটর। অপারেটরটা কিছুই না, অপারেটরটা হচ্ছে আপনি যখন কোনো ক্যালকুলেশন করেন দুইটা বা ততোধিক সংখ্যার মধ্যে বা ভ্যারিয়েবলের মধ্যে, তখন সেই ক্যালকুলেশনগুলো করার জন্য যেই সিম্বলটা বা যেই চিহ্নটা আপনি ব্যবহার করেন, সাংকেতিক চিহ্নটা, সেটাকেই আপনার অপারেটর বলা হয়। যেমন প্লাস, মাইনাস, তারপরে ভাগফল, গুণফল, এগুলো সবই অপারেটর। হ্যাঁ, সো এই প্রত্যেকটা অপারেটরের আবার হচ্ছে অপারেটরগুলোর ভাগ আছে। যেমন এই কয়েকটা অপারেটরগুলোকে বলা হয় আপনার অ্যারিথমেটিক অপারেটর। এরপরে আপনি যে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, গ্রেটার দেন, ইকুয়াল, এরপরে হচ্ছে আপনার ইকুয়াল, এগুলোকে বলা হচ্ছে আপনার লজিক্যাল অপারেটর। লজিক্যাল অর কম্প্যারিজন অপারেটর। হ্যাঁ, এগুলো দিয়ে আপনি কি করেন? কম্পেয়ার করেন, তাই না? দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এগুলা বের করেন, বা সমান কিনা দুইটার মান, এই জিনিসগুলো অপারেটরগুলোকে ভাগ করা হয়েছে। তো এগুলো সবগুলোকে আমরা বলছি কি? অপারেটর।
সো কোনটা কোন অপারেটরের মধ্যে পড়ে সেটা নিয়েই আসলে পড়াশোনা, ঠিক আছে? এটা খুবই সহজ অ্যাকচুয়ালি অপারেটর চ্যাপ্টারটা আছে। এটা আমরা আমাদের একটা ডিফারেন্ট চ্যাপ্টারই আছে অপারেটরের। সো দেখেন আমাদের কতগুলো অপারেটর আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যেগুলো পড়লাম এই 5টা অপারেটরকে আমরা বলি অ্যারিথমেটিক অপারেটর। এটা কিন্তু পার্সেন্টেজ না, এটা কিন্তু পার্সেন্টেজ না, এটাকে আপনার মডিউলাস অপারেটর বলা হয়। সি প্রোগ্রামিং এ যখন আপনি 5 mod 2 করবেন তখন অ্যাকচুয়ালি আপনার রেজাল্টটা আসবে 1, মানে ভাগশেষটাকে বের করবে, রিমাইন্ডার বের করবে। ওকে, 5 ডিভাইডেড বাই 2 যখন করেন তখন কত আসে? 2.5। অ্যাকচুয়ালি 2.5 ও দেখাবে না, ও 2 দেখাবে, কারণ ও দশমিকটা হচ্ছে আপনার নিবে না। কিভাবে নিবে? এটার একটা সিস্টেম আছে। এখানে একটু আবার আপনার হচ্ছে ডেটা টাইপ চেঞ্জ করার একটা ব্যাপার থাকে, টাইপ কাস্ট করতে হয় এখানে এসে যখন আপনার এই ধরনের অ্যাকুরেট রেজাল্ট আপনি চান। এটা আমরা দেখব, ঠিক আছে? মানে এখানে কি দুইটা ইন্টিজার সংখ্যা না, সো যখন আপনি একটা ইন্টিজার সংখ্যাকে দিয়ে আরেকটা ইন্টিজার সংখ্যায় ডিভাইড করবেন তখন ডিভিশনটাও আপনার ইন্টিজারেই আসবে। এখন আপনি বলতে পারেন যে ম্যাম ডিভিশনের জন্য যে ভ্যারিয়েবলটা নিব ওটা যদি ফ্লোটিং পয়েন্ট নেই তাহলে কি আসবে রেজাল্ট জানেন? 2.00000। ফ্লট নিলে কি 6টা আসে, 6 ঘর পর্যন্ত আসে, তাই তো দশমিক, কিন্তু 2.5 আসবে না। 2.5 আনার জন্য আপনার যেই কাজটা করতে হবে এই দুইটা ইন্টিজারের মধ্যে যে কোনো একটাকে আপনার ফ্লট ধরতে হবে, ফ্লোটিং পয়েন্ট ধরতে হবে। মানে ইন্টিজার সংখ্যাকে অবশ্যই কোন একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে, তাহলেই রেজাল্টটা অ্যাকুরেট আসবে, আদারওয়াইজ আপনার রেজাল্টটা অ্যাকুরেট আসবে না। ঠিক আছে? মাথা ঘুরতেছে? আচ্ছা, মাথা ঘুরবে না, খুবই সহজ বিষয়টা, এরকম কঠিন না। ম্যাম ভেরিয়েবল যদি ঘোষণা করা হয় অ্যাট নট টাইম তাহলে কি প্রোগ্রাম চালানো মানে ইন্টিজার ব্যবহার না করে যদি অ্যাট নট, হ্যাঁ, যে কোনো একটা ফ্লট ব্যবহার করতে হবে, কিন্তু এখানে তো দুইটাই ইন্টিজার টাইপ, ঠিক আছে? এখন ধরেন যে আপনাকে আমি একটা প্রোগ্রাম রাইট করতে বললাম, যে আপনি একটা প্রোগ্রাম লিখেন যেই প্রোগ্রামটা আপনার দুইটা সংখ্যার মধ্যে অ্যারিথমেটিক অপারেশন দেখাবে। অ্যারিথমেটিক অপারেশন মানে এখানে আপনার কয়টা জিনিস করতে হবে? 5টা জিনিস করতে হবে, কিন্তু তাই না? 5টা জিনিসই আমার এখানে দেখাতে হবে। সো আচ্ছা, আমরা এই প্রোগ্রামটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, লেটস সে write a C program প্রশ্নে বলে দিল কি between two integers। লেটস সে এরকম একটা প্রশ্ন আসছে, এখন আপনি কি করবেন? এটার আনসারটা কি হবে বলেন তো? অবশ্যই স্টার্ট করব কি include main। এরপরে আপনার কি করতে হবে? যেহেতু আপনাকে বলে দিয়েছে দুইটা সংখ্যার মধ্যে আপনি অ্যারিথমেটিক অপারেশন করেন, তাহলে দুইটা সংখ্যা আগে নিতে হবে, তাই না? তাহলে দুইটা সংখ্যার জন্য কি করব? দুইটাই ইন্টিজার, তাহলে int a b, or এখানে আপনি এরকম নিতে পারেন নাম্বার 1 নাম্বার 2, দুইটা সংখ্যা নিলাম। আচ্ছা, এখন কি কি দরকার আরো? এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডিউলাস, 5টা অপারেশন দেখাতে হবে, তাই তো? তাহলে 5টা অপারেশনের জন্য আপনার নিশ্চয়ই 5টা ভ্যারিয়েবল লাগবে, কারণ 5টা ডেটা আপনার স্টোর করতে হবে না? আচ্ছা, তাহলে 5টা ভ্যারিয়েবল যদি নেন তাহলে আপনি লেটস সে 5টাই তো ফ্লট নেওয়ার দরকার নাই, সামটা আপনি ইন্টিজার নিতে পারেন, সামটাও ইন্টিজার নিতে পারেন। এরপরে হচ্ছে আপনার কি সাবট্রাকশন, তাহলে
ইন্টিজার নিতে পারি আমরা। মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন এন্ড মডুলাস, এই তিনটা আমরা ফ্লটিং পয়েন্ট নিতে পারি। ফ্লট, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এন্ড মড। অ্যাকুরেট ভ্যালু লাগবে তাই অ্যাকুরেট ভ্যালু লাগবে, এই জন্য এই তিনটা আমরা ফ্লটে নিছি। দেখেন মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডুলাস এগুলো তো আপনার ভগ্নাংশ আকারে আসতে পারে রেজাল্টগুলো, এই জন্য আমি ভগ্নাংশ ডেটা টাইপ নিয়েছি। যদি আপনি ভগ্নাংশ না নিয়ে এখানে ইন্টিজার নেন তাহলে ভগ্নাংশ আসলেও রেজাল্টটা কিন্তু আপনার শুধু ইন্টিজারটাই দেখাবে, দশমিক রেজাল্ট আর দেখাবে না, মানে দেখানোর আর কোনো অপশনই আপনি রাখছেন না। বুঝতে পেরেছেন? এই ভগ্নাংশ হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু, ফ্র্যাকশন তো বুঝি আমরা, রাইট? আচ্ছা, সো আর এটা কিন্তু হচ্ছে এই যে ইন্টিজার ভ্যালু মানে তো বুঝি দশমিক সংখ্যা। হ্যাঁ, দশমিক মানে ছোটবেলায় কিন্তু পড়াইতো যে হচ্ছে দশমিকের পরের অঙ্ক, তাই না? এগুলো আমি করছিলাম, আমি অ্যাকচুয়ালি বড় হয়ে জানতে পারছি যে দশমিক সংখ্যা মানে হচ্ছে ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা যে সেম, এটা অ্যাকচুয়ালি আমি বড় হয়ে জানতে পেরেছি, আমাকে ছোটবেলায় ভুল পড়ানো হয়েছে। ঠিক আছে, তো এই জন্য আমি বলে দিলাম আপনাদেরকে। তো এটা কিন্তু দশমিক সংখ্যা না, এটা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল ভ্যালুগুলো, হ্যাঁ, যেগুলো দশমিকের এই মানে হচ্ছে পয়েন্টের পরে যেগুলো আসে, এগুলো ডেসিমাল না, ডেসিমাল হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে এই যে এই জিনিসগুলো, এটা যারা আজকে প্রথম এসেছেন একটু বলে দিই, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনার এইখানে কি করছেন, ভ্যারিয়েবল নিছেন না? এগুলো তো ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল গুলোতে কি ধরনের তথ্য আপনি রাখবেন, কি ধরনের মান আপনি নেবেন, সেই ধরনটা এখানে আমি উল্লেখ করতেছি ভ্যারিয়েবলের নামের আগে। ঠিক আছে, ভ্যারিয়েবলের নামের আগে আপনার ধরনটা উল্লেখ করতে হবে। এখন নাম্বার 1 এবং নাম্বার 2 তে আমি কি ধরনের ডেটা রাখবো, ইন্টিজার, তাই আমি এখানে আইএনটি ডিক্লেয়ার করেছি। এই টোটাল জিনিসটাকে বলা হয় ডিক্লারেশন অফ ভ্যারিয়েবলস। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বলছি ডিক্লারেশন, বা এটাকে ভ্যারিয়েবল ডিক্লারেশনও বলতে পারেন বা ডিক্লারেশন অফ ভ্যারিয়েবলসও বলতে পারেন। হ্যাঁ, সো এখানে আপনি কি করলেন, জাস্ট ভ্যারিয়েবলটা কি ধরনের সেটা আপনি ডিক্লেয়ার মানে বর্ণনা করে দিলেন। হ্যাঁ, কম্পাইলারকে বুঝাই দিলেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্লট মানে হচ্ছে আপনার কি ভগ্নাংশ, মানে এই রেজাল্টগুলো আপনার ভগ্নাংশে আসতে পারে, তাই আপনি এটা ভগ্নাংশ আকারে নিলেন। বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ভ্যারিয়েবলগুলোকে যখন আমরা ডিক্লেয়ার করব তখন আপনি আপনার মন মতো ডিক্লারেশন দিতে পারবেন। আপনি এখানে ইন্টিজার নাম্বার 1 নাম্বার 2 আমি একই সাথে কমা দিয়ে লিখেছি, কারণ দুইটা ভ্যারিয়েবলের টাইপ আমার সেম। আমি চাইলে এই লাইনের মধ্যেই সাম এবং সাব নিতে পারতাম না কমা দিয়ে, কারণ চারটার মান হচ্ছে সেম ধরনের ডেটা হবে, তাই আমি নিতে পারতাম। ঠিক আছে, সো ওভাবে লিখলেও আপনার প্রোগ্রামটা কারেক্ট। সো প্রোগ্রাম লেখার ধরন কিন্তু কারোর সাথে কারোটা মিলবে না। আপনার মনে হতে পারে যে না আমি 4 লাইন লিখবো, এখানে প্রত্যেকবার ইন্টিজার দিয়ে নাম্বার 1 আবার ইন্ট নাম্বার 2, ইন্ট হচ্ছে আপনার সাম, ইন্ট সাম, এটাও করতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনোটাই ভুল না। ওকে, ফ্লট দিয়ে চিন্তা করে দিচ্ছি যে তোমরা ইন্ডিভিজুয়ালি 3 লাইন লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, শুধু আপনার লাইনের সংখ্যা বাড়বে আর কমবে। সো কম থাকাটাই আমার মনে হয় বেশি ভালো লাগে দেখতে, প্রোগ্রাম যখন করবেন তখন দেখবেন যে কম লাইন হলে সুন্দর লাগে। ঠিক আছে, এন্ড অফ দ্য লাইন, এক্স্যাক্টলি টার্মিনেশন অফ আ স্টেটমেন্ট বা একটা লজিক্যাল অপারেশনের শেষ বোঝাচ্ছে। সেমিকোলন, প্রত্যেকটা লাইনে সেমিকোলন দিতে হবে। আপনার বুঝতে হবে যে সেমিকোলনটা কোথায় লাগছে, প্রত্যেকটা লাইনে আপনার সেমিকোলন দিতে হবে। কিছু কিছু লাইনে সেমিকোলন থাকবে না, এটা আমরা আসবো যখন আমরা লুপ ব্যবহার করব বা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করব, তখন আমরা দেখব যে সেমিকোলন তখন লাগে না। স্পেস থাকবে না, মানে ইন্ট আর নাম1 হচ্ছে স্পেস, কারণ ইন্ট হচ্ছে একটা ডিফারেন্ট কিওয়ার্ড, নাম1 কি ডিফারেন্ট একটা কিওয়ার্ড। আমি বলেছিলাম ভ্যারিয়েবলের নামকরণের মধ্যে স্পেস থাকবে না, মানে এই নামটা আপনার একসাথে নাম1 লিখতে হচ্ছে, আপনি এইভাবে লিখতে পারবেন না। বুঝছেন? এইটার মাঝখানে আপনি স্পেস রাখতে পারবেন। দুটো ওয়ার্ড তখন আমরা হ্যাঁ, দুইটা ওয়ার্ড যদি
একটা ভ্যারিয়েবল, তাহলে আপনি এই যে কমা দিয়ে সেপারেট করে দেবেন। বা যদি আপনি স্পেস বুঝাতে চান একটা ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে এই যে আমরা আন্ডারস্কোর দিয়ে বুঝাবো। ঠিক আছে? আচ্ছা, সো এইটুকুন বুঝি, এগুলোকে আমরা বলছি কি ভ্যারিয়েবল ডিক্লারেশন। তো যদি আপনাকে প্রশ্ন করা হয় বা পরীক্ষায় আসে যে ডিক্লেয়ার আ ভ্যারিয়েবল, তাহলে আপনি পারবেন না? এক লাইন শুধু, বা আপনাকে বললো যে ডিক্লেয়ার আ ইন্টিজার ভ্যারিয়েবল, তাহলে আপনি এভাবে ডিক্লেয়ার করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? আমরা এখন অ্যারিথমেটিক অপারেশন করব। আচ্ছা, তাহলে দুইটা নাম্বার নিলাম, নাম্বারগুলো যোগ বিয়োগ গুণ ভাগ বা মড করে যেখানে রাখবো সেটাও নিয়ে ফেললাম, আমাদের ডিক্লারেশনের কাজ শেষ। এখন ভ্যারিয়েবলগুলো আমরা কি ইউজারের থেকে ইনপুট নিতে চাই, নাকি আমরা অ্যাজ আ প্রোগ্রামার ভিতরেই ইনপুট দিয়ে দিতে চাই? সব থেকে ভালো হচ্ছে, এটা ডিপেন্ড করছে আপনার পরীক্ষায় প্রশ্ন কিরকম আসবে। যদি পরীক্ষায় বলা থাকে যে বিটুইন টু ইন্টিজার্স where, let's say এখানে বলে দিল যে where num1 is equal to 5 and num2 is equal to 10, এরকম বলে দিল, তাহলে আপনার কি হবে? আপনার এখানে প্রোগ্রামার হিসেবে ইনপুট দিয়ে দিতে হবে। আর যদি এই লাইনটা লেখা না থাকে, যদি বিটুইন টু ইন্টিজার্স বলা থাকে, এর মানে যে কোনো ইন্টিজার সংখ্যা আমি ইনপুট দিতে পারবো, তাহলে আপনার অপশন রাখতে হবে যেন ইউজারের থেকে ইনপুটটা আপনি নিতে পারেন। তো আমরা দুইটাই শিখব। আমরা প্রথমে এটা শিখি যে প্রোগ্রামার হিসেবে আপনি যদি ভিতরে ইনপুট দিয়ে দিতে চান তাহলে কিভাবে দিবেন। ঠিক আছে? আমি নেক্সট ক্লাস থেকে চেষ্টা করব। একটা ব্র্যাকেট দিয়ে দেবে, ব্র্যাকেটটা শেষ করব না? হ্যাঁ, ব্র্যাকেটটা শেষ করব। আমার কোডটা তো আরো অনেক বড় হবে, তাই আমি শেষের ব্র্যাকেটটা লিখি নাই। আর কি এখনো কিছুই হয় নাই, জাস্ট বলছেন যে আপনার ভ্যারিয়েবল কি কি, এখন তো কাজ বাকি নেই। আচ্ছা, এই সাইডে লিখতেছি। তাহলে দেখেন, যদি আপনি কোনো ভ্যারিয়েবল দিয়ে দিতে চান, মানে ইনিশিয়ালাইজ করতে চান, ডেটার মান যদি দিয়ে দিতে চান, তাহলে এখন আপনি বলে দিলেন যে নাম্বার 1 is equal to 5, এখানেও কমা দিয়ে আপনি লিখতে পারেন নাম্বার 2 is equal to 10। এই যে নাম্বার 1 is equal to 5, নাম্বার 2 is equal to 10, এটা কিন্তু আমি চাইলে এখানেও লিখতে পারি। এই প্রথম লাইনে আমি একই সাথে ডিক্লারেশন এর ইনিশিয়ালাইজেশন করে দিতে পারি। নাম্বার 1 এর জায়গায় 10 5 দিয়ে হবে। 1 এর জায়গায় না, 1 equal to 5 লিখতে হবে, 2 equal to 10 লিখতে হবে। ওকে? অথবা আপনি চাইলে আলাদা পরে এসেও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। এই ব্যাপারটাকে বলা হয় আমার ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, মানে আপনি একটা ভ্যালু ইনিশিয়েট করলেন, ইনিশিয়ালাইজ করে দিলেন। ওকে, বুঝতে পারছি? সো 5 আর 10 আছে। আচ্ছা, এরপরে কি করব? এখন আমার এই কাজটা শেষ এই পর্যন্ত, এখন আমার অপারেশন করতে হবে। সো আপনি কি করবেন? সামের মধ্যে আরেকটা বিষয় এখানে একটু বলে নেই, ক্লিয়ার করে নেই। সামের মধ্যে আপনি চাইলে ইনিশিয়াল একটা ভ্যালু 0 সেট করে রাখতে পারেন। অ্যাকচুয়ালি করা উচিত, কারণ আপনার গার্বেজ ভ্যালু অনেক সময় মেমোরিতে থাকতে পারে, তাই না? এই লোকেশনে অনেক সময় একটা প্রিভিয়াস কোনো ডেটা থাকতে পারে যেটা কিনা আপনার ইরেজ করে ফেলা উচিত, না হলে অনেক সময় আউটপুট ভুল আসতে পারে। সো আপনি সাম সাব এগুলোর মধ্যেও আপনি 0 রাখতে পারেন, সেটা আমার মনে হয় বেস্ট এখানে ইউজ করা। হ্যাঁ, আচ্ছা, এখন সাম ইজ ইকুয়াল টু কি হবে বলেন? num1 প্লাস num2, রাইট? শেষ, একটা কাজ শেষ হলো। এরপর আসলে সাবট্রাকশনের মধ্যে নাম্বার 1 মাইনাস নাম্বার 2, রাইট? এরপরে মাল্টিপ্লিকেশনের মধ্যে নাম্বার 1 ইনটু নাম্বার 2, এন্ড ডিভিশনের মধ্যে ডিভাইডেড বাই নাম্বার 2, আর মডের মধ্যে কি করব? নাম্বার 1 মড নাম্বার 2। এই হচ্ছে আপনার অপারেশন, রাইট? শেষ। এরপরে এগুলোকে ডিসপ্লে করার কাজ। এখন এখানে একটা ছোট্ট যে প্রবলেমটা, সেটা হচ্ছে
এখানে যদি আপনার 5 এবং 10 থাকে তাহলে 5 ডিভাইডেড বাই 10 কত আসবে বলেন তো? 0.5, তাই না? একটা ফ্র্যাকশনাল ভ্যালু আসার কথা, কিন্তু আপনি যখন এটা রান করবেন তখন আপনার কিন্তু 0.5 আসবে না, তখন কি আসবে জানেন? 0.00000 এটা আসবে, কারণ এখানে আমার দুইটাই কি ইন্টিজার সংখ্যা। সো আমরা একটা ইন্টিজার সংখ্যা দিয়ে আরেকটা ইন্টিজার সংখ্যাকেই যখন ডিভাইড করব তখন আমার রেজাল্টটাও ইন্টিজারই আসবে। যদিও আমরা করছি সেক্ষেত্রে তো আমরা তো নাম্বার 1 থেকে 10 এর নাম্বার 2 কে 5 ধরতে পারি। হ্যাঁ সেটা ধরতে পারেন, তাহলে তো আপনার প্রোগ্রামটা হচ্ছে খুব সুন্দর হলো না, ইউজার ফ্রেন্ডলি হলো না। এখন প্লট করে দিলেন না, পুরো কি একবার আসবে না? প্লট করে দিলেন, যে প্লটটা তো আপনি কি করেছেন? ডিভিশনে করেছেন, কিন্তু এই দুইটা নাম্বার তো আমার ইন্টিজার। আমি কি বলছি দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। দুইটা ইন্টিজার সংখ্যাকে যখন আপনি একটা দিয়ে আরেকটা ভাগ করবেন তখন ভাগফলটাও ইন্টিজারই আসবে, ভাগফলটা ভগ্নাংশ আসছে না। মানে আপনাকে দেখাচ্ছে 0.00000 কিন্তু 0.5 বা 0.25 যেই ভ্যালুটা আসছে ওইটা আসছে না। সেটা করার জন্য আমাদের এই জায়গায় একটা ছোট্ট কাজ করতে হবে। এটাকে বলা হয় টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং। আচ্ছা সেটা কি জিনিস? সেটা হচ্ছে আপনার প্রোগ্রামের সুবিধার্থে আপনি কোনো একটা ভ্যারিয়েবলের ডেটার ধরনটাকে কোনো একটা স্পেসিফিক জায়গায় নিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। কোনো একটা ধরেন এখানে আমার নিট, এখানে আমার নিট, এই দুইটার মধ্যে যে কোনো একটা ফ্লোটিং পয়েন্ট হওয়া, রাইট? সো এই ফ্লোটিং পয়েন্ট যে চেঞ্জ, তাহলে কি আমার ডেটা টাইপটা চেঞ্জ করে দিতে হবে না? ডেটার ধরনটাকে চেঞ্জ করছি কোথায়? প্রোগ্রামের একটা স্পেসিফিক জায়গায় এসে, রাইট? এরপরে ওর ডেটার টাইপটা চেঞ্জ হয়ে যাবে। সো প্রোগ্রামের কোনো একটা স্পেসিফিক জায়গায় এসে যদি কোনো একটা ভ্যারিয়েবলের ডেটার ধরনকে আমি পরিবর্তন করে দেই, সেই পরিবর্তন করে দেওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং বা টাইপ কনভার্সন। ওকে, আচ্ছা এই টাইপ কনভার্সনটা কিভাবে করব? টাইপ কনভার্সনটা করা খুবই সহজ, খুবই সহজ। কিভাবে? আমি জাস্ট আমরা বিয়োগ যখন করি তখন -5 আসবে না? হ্যাঁ -5 আসবে। এটা আপনি আপনার নাম্বার মাইনাসে কোনো অসুবিধা নাই, -5ই দেখাবে, প্রবলেম নাই। আচ্ছা প্রবলেমটা হচ্ছে ডিভিশনে। আচ্ছা টাইপ কাস্টিংটা করব, ছোট্ট একটা চেঞ্জ করব, যেই নাম্বারটা মানে যেই ভ্যারিয়েবলটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। এখন এই ক্ষেত্রে আমার যে কোনো একটা চেঞ্জ করলেই হচ্ছে। তো লেটস সে আমি নাম্বার 2টা চেঞ্জ করতে চাই, জাস্ট সেই ভ্যারিয়েবলের নামের আগে এখানে ব্র্যাকেট দিয়ে প্লট দিয়ে নাম, দ্যাটস ইট, খুবই সিম্পল। ওকে, তাহলে এখানে কি হয়ে গেল? এই নাম 2 এর ভ্যারিয়েবলটা টাইপটা চেঞ্জ হয়ে গেল শুধুমাত্র কোথায়? শুধুমাত্র এই জায়গাটায়, ডিভিশনের ক্ষেত্রে। বুঝতে পারছি? এরপরে কিন্তু আবার কি হয়ে যাবে? ইন্টিজার আবার ইন্টিজার হয়ে যাবে। মানে স্পেসিফিক্যালি শুধুমাত্র এই অপারেশনটার জন্য আমার এই জিনিসটা দরকার ছিল, তাই আমি এটা এখানে করে দিলাম। এই ব্যাপারটাকেই আমরা বলতেছি কি টাইপ কনভার্সন। সো এই টাইপ কনভার্সনটা আমি আমার প্রোগ্রামের যে কোনো জায়গায় গিয়ে একটা ছোট্ট অপারেশন করার জন্য এটা আমরা ব্যবহার করতে পারি। ওকে, বুঝতে পারছি? আচ্ছা এখন যখন আপনি প্রোগ্রামটা রান করবেন তখন কিন্তু এখানে 0.5 দেখাবে রেজাল্টটা। ওকে, আচ্ছা এরপরে আর মডিউলাসে কোনো সমস্যা নাই, মডিউলাসে আপনাকে হচ্ছে ভাগশেষ দেখাবে। ওকে, সো এই হচ্ছে আপনার কাজ। এখন আপনি যখন এই প্রোগ্রামটা রান করবেন, ও রান হবে ঠিকই, কিন্তু আপনাকে কোনো আউটপুট দেখাবে না। তাহলে লাভ কি হয়েছে? হ্যাঁ, কেন আউটপুট দেখাবে না বলেন? যারা ল্যাব করছেন কি নাই? এখনো আমরা প্রিন্ট করার কমান্ডটা দেইনি। ওকে ইনস্ট্রাক্ট করতে হবে যে এই রেজাল্টগুলোকে তুমি প্রদর্শন করো। সো সেটার জন্য আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে যেটার নাম কি? প্রিন্টএফ। স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব। আচ্ছা এটা মুছে দিই। আচ্ছা তাহলে আমরা এইগুলোকে এখন জাস্ট হচ্ছে
হচ্ছে প্রিন্ট করে দিব। আচ্ছা, এই প্রিন্ট মানে কিন্তু আবার ওই পেজ প্রিন্ট হয়ে আসবে না। আমার এরকম স্টুডেন্ট আছে যারা ভাইবার সময় গিয়ে বলে যে ম্যাম যদি বলি প্রিন্টএফ কমান্ড কেন ব্যবহার করা হয় ম্যাডাম, পেজ প্রিন্ট করার জন্য। ঠিক আছে, তো এটা কিন্তু বলা যাবে না। ওকে, আচ্ছা, সো প্রিন্টএফ মিনিং আছে অবশ্যই। প্রিন্ট দিয়ে আপনি কি করেন, পেজ প্রিন্ট করেন, মানে আউটপুটে দিচ্ছেন। সো প্রিন্টএফ হচ্ছে আপনার প্রদর্শন করছে, ভ্যালুটাকে শো করছে। আচ্ছা, প্রিন্টএফ কিভাবে দিব? আচ্ছা, এখানে আরেকটু বলতে হবে, যখন আপনি প্রিন্টএফ এই ফাংশনের ভিতরে আপনি প্যারামিটার, যে কোনো প্যারামিটার, আমরা কি করেছিলাম একটু আগে, কি করতেছিলাম যে ফাংশনের ভিতরে যে জিনিসগুলো লিখি সেগুলোকে কি বলা হয়, প্যারামিটার বলা হয়, তাই না? সো এখানে আপনি যদি কোনো টেক্সট লিখেন এই ডাবল কোটেশনের ভিতরে, লেটস সে এখানে আপনি প্রিন্ট করতে চান সাম অফ দ্য ইন্টিজার্স, হ্যাঁ, দিয়ে এরপরে আপনি রেজাল্টটা দেখাতে চাচ্ছেন, তাহলে এই ডাবল কোটেশনের ভিতরে যদি আপনি এটা লিখেন শুধু এইটাই প্রিন্ট হবে। আচ্ছা, এটা হচ্ছে কোনো টেক্সট যদি আপনি প্রিন্ট করতে চান, তাহলে প্রিন্টএফ এর ভিতরে এই ডাবল ইনভাইটেড কমার মধ্যে আপনি যা লিখবেন সেটাই প্রিন্ট হবে। কিন্তু এইটা যদি আপনি রান করেন তাহলে কিন্তু আপনার এই লেখাটা আসবে, কিন্তু সামের ভিতরে যে ভ্যালুটা স্টোর হয়েছে সেই ভ্যালুটা আসবে না। সেই ভ্যালুটা আসার জন্য আপনার আরেকটা ছোট্ট কাজ করতে হবে। সেটা কি, এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার, এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, মানে হচ্ছে এই ডেটাটা কোন ফরম্যাটে আছে সেই ফরম্যাটটা এখানে আপনি বলে দিবেন। কোন ফরম্যাট আছে, ডেসিমাল বা ইন্টিজার, তাই তো? এখানে অ্যাকচুয়ালি ডেসিমাল ধরে ওরা ডি ইউজ করছে, ঠিক আছে, পার্সেন্ট ডি হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার, কার জন্য, ইন্টিজার সংখ্যার জন্য। ওকে, আচ্ছা, এবং ফ্লটের জন্য আমরা ব্যবহার করি %f। আমরা বেসিক্যালি চারটা ডেটা টাইপ নিয়ে অনেক বেশি কাজ করব, হ্যাঁ। একটা হচ্ছে ইন্টিজার, ফ্লট, ডাবল এন্ড ক্যারেক্টার, হ্যাঁ। চার বা কার যে কোনোটা উচ্চারণ করতে পারেন, হ্যাঁ, চার উচ্চারণ করতে পারেন বা কার উচ্চারণ করতে পারেন। ওকে, আচ্ছা, সো এই চারটা ডেটা টাইপের জন্য চারটা ফরম্যাট স্পেসিফায়ার আছে। এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লট মানে ভগ্নাংশ, ডাবলও ভগ্নাংশ, কিন্তু ডাবল মেমোরি লোকেশনে একটু বেশি স্পেস নেয়। সো আপনারা ধরেন অনেক বড় সংখ্যা নিয়ে ডিল করছেন, তখন ডাবলটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই দুইটা মধ্যে শুধু জায়গার পার্থক্য আছে। এটা 4, এটা মনে হয় 4 বাইট, এটা মনে হয় 8 বাইট জায়গা নেয়, ঠিক আছে, এরকম। সো কোনটা কত বাইট নেয় সেটাও আমরা দেখবো সামনে। আচ্ছা, ক্যারেক্টারটা হচ্ছে কোনো লেটার নিয়ে যখন আপনারা কাজ করবেন, ডিজিট নিয়ে আর কাজ করবো না, লেটার নিয়ে কাজ করবো, তখন ক্যারেক্টার। সো এই চারটার ফরম্যাট স্পেসিফায়ার গুলো একটু মনে রাখতে হবে। ইন্টিজারের জন্য হচ্ছে %d, এটা হচ্ছে %f, ডাবল হচ্ছে %alf, হ্যাঁ, আর ক্যারেক্টার হচ্ছে %c। ওকে, এই চারটা একটু মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে না, দেখবেন কাজ করতে করতে আপনার চলে আসছে ব্রেইনে। সো এখানে কি করলাম আমরা, ইন্টিজার সংখ্যার জন্য %d ব্যবহার করলাম। এখন এখানে ডাবল কোটেশন শেষ করে দিব, তার মানে আমার যখন এটাকে আমি রান করব তখন প্রথমে আসবে সাম অফ দ্য ইন্টিজার্স, একটা কোলন, এরপরে ও কি করলো, ফরম্যাট স্পেসিফাই করে দিলাম। কার ফরম্যাট, সামের ফরম্যাট। সো এখানে ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে আপনার এখানে সামকে কল করে দিতে হবে, এটা বাইরে কল করব, যার ভ্যালুটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। আমি কার ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি, সামের ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা আমার মনে হয়, আচ্ছা এটা আমি ল্যাবে দেখাবো, যখন দেখাবো তখন আমি ল্যাবে দেখাবো, এখন দরকার নেই। সো এখানে আমার কয়টা প্রিন্টএফ লাগবে, আরো 4টা প্রিন্টএফ লাগবে। সো 4টা প্রিন্টএফ এখানে দিয়ে দিতে পারেন। আমি একটা দিয়ে সব করতে পারবো, হ্যাঁ, একটা দিয়েও করতে পারবেন, নিউ লাইন দিয়ে করতে পারেন একটা প্রিন্টএফ এর মধ্যে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি আর লিখছি না কিছু, জাস্ট
দিচ্ছি %d, এখানে হচ্ছে সাব %f, যেহেতু আমরা প্লট ইউজ করছি তাই না মাল্টিপ্লিকেশনে, %f ডিভিশন এত কষ্ট করলাম কেন শুধুমাত্র যোগ বিয়োগ গুণ করার জন্য? আচ্ছা এটা হচ্ছে আপনার শুরু, হ্যাঁ এটা একটা एग्जांपल দেখলেন আপনি, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য এত কষ্ট করলেন, কিন্তু এটা হচ্ছে জাস্ট শিখলেন আর কি যে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা যায়। আপনারা বেসিক্যালি করবেন হচ্ছে যে ধরেন আপনি এটা পাসওয়ার্ড সেট করতে চান, হ্যাঁ, সো আপনি পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন? ইউজারকে কতগুলো আগে অপশন দিতে হবে, আপনার রুলস গুলো আগে বলে দিতে হবে যে 8টা ক্যারেক্টার হতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, আবার ডিজিট থাকতে হবে। যদি ডিজিট না দেই তাহলে কোডটা আবার রান করবে না, আপনাকে আবার অপশন দিবে যে আপনি কোন পাসওয়ার্ড দিচ্ছেন, নতুন পাসওয়ার্ড দেন, এইগুলো করতে পারতে হবে। সেগুলোর জন্য তো আমরা যোগ বিয়োগ থেকে শুরু করতে হবে, এই জন্য আমরা যোগ বিয়োগ গুণ ভাগটা আর এখন শিখতেছি। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি হচ্ছে শিখছি এখন যে কিভাবে কাজ করে প্রোগ্রামগুলো। আমরা আস্তে আস্তে যখন এক একটা টপিকে যাব তখন দেখব যে প্রবলেমগুলো, রিয়েল লাইফ যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব। আচ্ছা, সো এটা গেল আপনার অ্যারিথমেটিক অপারেশন। এটা আপনি চাইলে একটা প্রিন্টএফেও করতে পারেন। এখানেই হচ্ছে আপনার %d এর পরে %d আরেকটা দিবেন, এখানে কমা দিয়ে সাব মাল এগুলো দিবেন। ওকে, সো এটা কোন টপিকে ছিলাম? অপারেটরে। সো অপারেটর থেকে আমরা হচ্ছে একটা ছোট্ট প্রোগ্রাম দেখে নিলাম। আপনারা প্রোগ্রামটা তো লিখেছেন তাই না? আজকে বাসায় গিয়ে একটু কোড ব্লকসে রান করে দেখবেন যে প্রোগ্রামটা রান করতে পারছেন কিনা। চেষ্টা করবেন যে যদি এরর আসে তাহলে লিস্ট অফ এররটা একটু পড়ে দেখার চেষ্টা করবেন যে কোন লাইনে কি এরর আসছে, ঠিক আছে? আর প্রবলেম হলে আমাকে জানাবেন। আচ্ছা, সো ডাটার যে ধরন, ডাটা টাইপ সম্পর্কে অলরেডি আমরা জানি যে ডাটা টাইপটা হচ্ছে কোন একটা ভ্যারিয়েবল। সেম এটা আমি যদি রান করতে রান হবে না, হওয়া তো উচিত অবশ্যই, রান করে দেখেন হয় কিনা। আচ্ছা, সো দেখেন তিন ধরনের ডেটা টাইপ আছে, হ্যাঁ, প্রাইমারি, ডেরাইভড এন্ড ইউজার ডিফাইন্ড। প্রাইমারি ডেটা টাইপগুলো আমরা অনেক বেশি ব্যবহার করব। ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোটিং পয়েন্ট, ডাবল ফ্লোটিং পয়েন্ট, ভয়েড। ভয়েড মানে কি? না, মানে কোনো কিছু রিটার্ন করবে না। সো এই ধরনের ডেটা টাইপ যদি আপনার দরকার হয়, অনেক সময় ফাংশনের ক্ষেত্রে এই ডেটা টাইপটা দরকার হয় যে মাঝে মাঝে কোনো ফাংশনে আমরা কোনো প্যারামিটার ইউজ করি না। সো প্যারামিটার যদি না থাকে তাহলে তো কোনো কিছুই রিটার্ন করছে না, তাই না? ওটা জাস্ট কিছু কাজ করার জন্য স্পেসিফিক পারপাসে ইউজ করা হয়েছে। সেই ক্ষেত্রে ফাংশনের আগে আপনি অনেক সময় এই ভয়েডটা ইউজ করেন। তো এই প্রাইমারি ডেটা টাইপগুলো আমরা অনেক বেশি ব্যবহার করি। ডেরাইভড গুলো আমরা সাধারণত ফাংশন, অ্যারে, পয়েন্টার, রেফারেন্স এগুলো যখন করব তখন ডেরাইভড ডেটা টাইপগুলো আসবে। আর ইউজার ডিফাইন মানে হচ্ছে আপনার ক্রিয়েট করা টাইপ। ক্লাস, স্ট্রাকচার, ইউনিয়ন, তারপরে টাইপ ডেফিনিশন যখন আপনি দিবেন তখন এই জিনিসগুলো দরকার হবে। এগুলো আমাদের এখন দরকার নেই, পরবর্তীতে লাগবে। এখন আমরা আপাতত প্রাইমারি ডেটা টাইপটা জানবো। প্রাইমারি ডেটা টাইপটা অলরেডি আপনারা জানেন, 4টা ডেটা টাইপ আর একটা টোটাল হচ্ছে 5টা ডেটা টাইপ, তাই না? প্রাইমারি। আচ্ছা, ভয়েড মানে হচ্ছে নাল, মানে যখন আপনার কোনো ডেটা টাইপের দরকার হচ্ছে না তখন আপনি ভয়েডটা ইউজ করছেন। ওকে, এখন দেখেন এই যে মেমরি লোকেশনে জায়গার যে ব্যাপারটা বললাম বা আপনাকে ফরম্যাট স্পেসিফায়ারের যে ব্যাপারটা বললাম, হ্যাঁ, সেটা এখানে দেয়া আছে যে কোন টাইপের জন্য মেমরি লোকেশনে কতটুকু জায়গা নেয়। আপনি যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন তখন কিন্তু আপনি হচ্ছে মেমরি লোকেশনে একটা জায়গা ক্রিয়েট করলেন, যে ওই ভ্যালুটার জন্য একটা স্থান ক্রিয়েট হয়ে গেল। কত বাইটের জায়গা নিলেন সেটা এখানে দেয়া আছে। এখানে কি আছে দেখেন, শর্ট ইন্টিজার, তাই না? আনসাইন্ড
শর্ট, আনসাইন্ড আবার লং ইন্ট আছে। এগুলো বেসিক্যালি জায়গার ডিফারেন্স, আর কিছুই না। সবগুলোই কিসের জন্য? আপনার ইন্টিজার সংখ্যার জন্য। ঠিক আছে, এটা আপনার হচ্ছে ছোট বড় মেমরি লোকেশনের জায়গার জন্য আপনি এক একবার এক একটা ইউজ করতে ওইটা পারেন। কি ইউনিক্সে যে হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যখন আপনি ডেটাগুলোকে প্রিন্ট করতে চাচ্ছেন, এটা 96 না পার্সেন্ট? পার্সেন্ট এইচডি, আচ্ছা পার্সেন্ট এইচইউ। হ্যাঁ, আপনার এই যে এই জিনিসটা বেশি মনে রাখেন, আপনারা এই ইন্টিজার দিয়েই মোটামুটি সব কাজ করতে পারবেন ইন্টিজারে। আচ্ছা, সো এটা হচ্ছে আপনারা একটু দেখে নিয়েন ক্যারেক্টার প্লট। এই দেখেন আপনার ক্যারেক্টারের জন্য আমরা মনে হয় 1 বাইট জায়গা নেই, প্লটের জন্য 4 বাইট, এই যে ডাবলের জন্য 8 বাইট। সো এই প্লট আর ডাবলটা আপনার লাগে ইউজুয়ালি। প্লটের জন্য আপনারা 4 বাইট জায়গা নিচ্ছেন, ডাবলের জন্য একটু বেশি জায়গা নেয় আর কি। স্লাইড দিবে আজকে? এটা দিয়ে দিয়েছি তো গ্রুপে, পাননি এটা? জি ম্যাম পাইছি। এই স্লাইডটা মনে হয় গ্রুপে দিয়ে দিয়েছিলাম গতকালকে, তো আরেকবার দেখে নেন। আচ্ছা, এই যে এখানে নোটটাও দেয়া আছে যে লং, শর্ট, সাইন এন্ড আনসাইন্ড আর ডেটা টাইপ মডিফায়ার দ্যাট ক্যান বি ইউজড উইথ সাম প্রিমিটিভ ডেটা টাইপস টু চেঞ্জ দ্য সাইজ অর লেন্থ অফ দ্য ডেটা টাইপ। মানে এটা হচ্ছে লেন্থ বা সাইজটা চেঞ্জ করার জন্য আপনি লং, শর্ট, আনসাইন্ড, সাইন এগুলো সামনে ইউজ করছেন। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো। আচ্ছা, ভ্যারিয়েবল নিয়েও আমাদের অলরেডি কথাবার্তা হয়ে গেছে, রাইট? যে ভ্যারিয়েবল জিনিসটা কি? ভ্যারিয়েবল জিনিসটা হচ্ছে কি আপনার ইউজার ডিফাইন্ড অর ইউজার রিডেবল কাস্টম নেম অ্যাসাইন্ড টু আ মেমরি লোকেশন, রাইট? Variables hold a value that can be modified and reused many times during the program execution. Variable basically হচ্ছে একটা জায়গার নাম, যেই জায়গাটায় আপনি আপনার ডেটাগুলোকে রাখবেন এবং এই ডেটাগুলোকে যেন আপনি পরবর্তীতে কি চেঞ্জ করতে পারেন ওই ভ্যারিয়েবলের নামটা ধরে। ঠিক আছে? সো এই যে ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশনও আমরা অলরেডি পড়ে ফেলছি। এটা হচ্ছে কি ডিক্লারেশনের সিনট্যাক্স। যখনই এই ধরনের কিছু দেখবেন, এটা হচ্ছে গ্রামার, কিভাবে লিখবো, আর এটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে? ডেফিনেশন বা ইনিশিয়ালাইজেশন হচ্ছে ভ্যারিয়েবলের নাম লিখে ভ্যালু। ওকে, কিভাবে ইউজ করব? এই যে এটা হচ্ছে আপনি যোগ করছেন আর কি এর সাথে একটা। ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবলের নামের যে নামকরণের যে নিয়ম এবং আইডেন্টিফায়ারের নামকরণের নিয়ম দুইটা সেম, কারণ ভ্যারিয়েবল কি একটা আইডেন্টিফায়ার, তাই না? সো আইডেন্টিফায়ারের নামকরণের নিয়ম পড়লে আমার ভ্যারিয়েবল, ফাংশন এবং অ্যারের নামকরণের নিয়ম পড়া হয়ে যায়, এটা আলাদা করে পড়তে হবে না। আচ্ছা, ইনপুট আউটপুট অলরেডি আমরা দেখছি, তাই না? ল্যাবে দেখেছিলাম কিভাবে ইনপুট নিতে হয়। ইনপুট নেওয়ার জন্য আমার এই ফাংশনটা ইউজ করতে হবে। আচ্ছা, ইনপুট আউটপুটের ব্যাপারটা আমরা আবারও নেক্সট ল্যাবে দেখব। ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই, এটা একটু বন্ধ করে দেন। নেক্সট ল্যাবে কি ফিগার